এআই কে ইউজ করতে পারি, তখন আমরা একটা স্ট্যান্ডার্ড ফ্রি এডুকেশন দিতে পারবো, যে কোনো ছেলে বা মেয়ে শিখতে পারবে যে কোনো জায়গা থেকে, এবং বেসিক এডুকেশনটা। তোমার কাছে কি মনে হয় যে তুমি কোন জিনিসটা খুব আর্লি বুঝতে পারছো, যেটা বাংলাদেশের বেশিরভাগ স্টার্টআপ এন্টারপ্রেনাররা বুঝতে পারে না? আমি কিন্তু স্টার্ট আপ করতে পারিনি, আমার কিন্তু একটা ডিফারেন্ট ক্যারিয়ার দিয়ে যে দেন নিজের চয়েসে আসতে হয়েছে। হাউ ডাজ ইউর স্টার্টআপ মেক মানি? সিলিকন ভ্যালির জন্য যেটা খুব ইউনিক, এখানে যে কোনো কেউ যে কোনো জায়গা থেকে এসে ফ্রিডমটা পাবে যে কোনো কিছু ট্রাই করার জন্য। এখন ওই জিনিসটা মোস্ট লাইকলি ফেল করবে। সবার আগে চিন্তা করা হচ্ছে যে তোমার স্টার্টআপটা তুমি পিচ করো তোমার আশেপাশে কোহর্টকে, ফ্রেন্ডদেরকে। 10 সেকেন্ডে বুঝাতে পারো নাকি তোমার আইডিয়াটা? তুমি এতটা ক্লিয়ার যে তুমি 10 সেকেন্ডে বুঝাই ফেলতে পারবা যে তুমি কি করতে চাচ্ছ। ইনভেস্টররা কি চায়, কি পছন্দ করে, যেটা তোমার কাছে মনে হয় আমাদের স্টার্টআপ ইকোসিস্টেম বুঝে না? হ্যালো ফারিহান, কি খবর তোমার? জি ভালো আছি। সালাম ভাইয়া, ভালো আছেন? এই তো ভালো, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাইয়া, তুমি সেই ইউএসএ সিলিকন ভ্যালি থেকে, এখন তোমাদের মাঝরাত। থ্যাংক ইউ ফর জয়নিং। অ্যান্ড সো হাউ ডিড ইউ গেট দেয়ার? তুমি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য কি বলবো বেস্ট স্টার্টআপ কোহর্টের মধ্যে আসো নাসডাকে, উইচ ইজ ভেরি হার্ড টু গেট, এবং তুমি প্রবাবলি বাংলাদেশের সেকেন্ড যে এই নাসডাকের এই কম্পিটিশনে আসো, ফার্স্ট বা সেকেন্ড। তো how did you get there? Why did it work for you? Globally এটা সব এন্টারপ্রেনারদের একটা সর্ট অফ স্বপ্নের কোহর্ট, যে ওই কোহর্টে থাকা। সো টেল আস, মানে ওয়াক আস থ্রু। ভাইয়া প্রথমত ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আই ফিল ভেরি প্রিভিলেজড আপনার শোতে আসার জন্য। তো আমি যেটা বলবো, ফার্স্ট অফ অল আমি মনে করি যে আমি অত্যন্ত ভাগ্যবান যে আমার এই সুযোগটা হয়েছে আসার জন্য। আমার যেটা হয়েছে যে দুটো জিনিস ভাইয়া, একটা হচ্ছে সিলিকন ভ্যালিতে এখন যে আছি আমি, আই এম অ্যান এন্টারপ্রেনার ইন রেসিডেন্স যেটা বলে, যেটা আমার একটা রেসিডেন্সি আছে, উইচ ইজ অ্যাট ড্রেপার ইউনিভার্সিটি। সো ড্রেপার ইউনিভার্সিটি ইজ ফাউন্ডেড বাই টিম ড্রেপার, দ্য বিলিয়নিয়ার ভেঞ্চার ক্যাপিটালিস্ট, মানে উনি হচ্ছে থার্ড জেনারেশন ভেঞ্চার ক্যাপিটালিস্ট, যিনি টেসলা, কয়েনবেস, হটমেল, স্কাইপ, যে বড় বড় কোম্পানি বলেন এইখানে ইনভেস্ট করেছে একদম আর্লি স্টেজে। আমার যেটা সুযোগ হয়েছিল গত বছর, যে আমি এই ওনাদের যে মেইন প্রোগ্রাম যেটাকে বলে হিরোজ ট্রেনিং, ওই প্রোগ্রামটা আমি আই গট আ স্কলারশিপ এখানে আসার জন্য। তো তখন আমি গত বছর এসেছিলাম, তখন আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়। টিম ড্রেপার নিজেই আমাদেরকে অনেক রকম ট্রেনিং দেয়, এবং আমাদেরকে ওখানে বিভিন্ন সেশনে অ্যাটেন্ড করতে সুযোগ হয়, যেখানে আমাদেরকে ন্যাসা থেকে তারা স্পিকার নিয়ে আসে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে নিয়ে আসে, আমাদেরকে গুগলের অফিসে নিয়ে যায়। সো ভ্যারিয়াস এই এক্সপোজারটা আমার মনে হয় সুযোগ পাওয়াতে আমার মানে অনেক অনেক লাভ হয়েছে। এবং আই ওয়াজ দ্য ফার্স্ট বাংলাদেশি যে ড্রেপার ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন্স টিমের মধ্যে ছিলাম গত বছর। সো যেটা হয় যে ড্রেপার ইউনিভার্সিটির একটা ওয়াল অফ চ্যাম্পিয়ন্স আছে, তো সেই ওয়ালে আমার নাম আছে আর কি। সো আই এম কাইন্ড অফ দ্য ফার্স্ট বাংলাদেশি। তো আমি আমার ফ্রেন্ডদের সাথে বা নেটওয়ার্কে সবসময় যোগ করি যে আই এম ইমর্টাল ইন সিলিকন ভ্যালি, বাট ইটস এ ফ্যান্টাস্টিক প্রোগ্রাম। তো আমার যেটা টার্গেট হচ্ছে এই প্রোগ্রামে যাতে আরো বাংলাদেশি আমি নিয়ে আসতে পারি, অ্যান্ড আই শুডন্ট বি দ্য অনলি ওয়ান। আর এখন যেটা ভাইয়া আই গট ইনটু ন্যাসড্যাক, সেটাও এগেন ন্যাসড্যাকের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, উইচ ইজ কল্ড মাইলস্টোন মেকার। তো এইখানেও তারা ওয়ার্ল্ডের থেকে বিভিন্ন রকম ফাউন্ডার্সদেরকে সিলেক্ট করে বেসড অন তাদের এক্সপিরিয়েন্স এন্ড তাদের অভিজ্ঞতা, তাদের গোলস, তাদের কি টার্গেট আছে, সেটার কতটুকু তারা অ্যাচিভ করেছে, তাদের ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলে। তো সেখানেও এগেন আমি বলবো যে আমার ভাগ্য খুবই ভালো যে তারা আমাকে সিলেক্ট করেছে, এবং এই প্রোগ্রামটাতে অ্যান্ড দ্য ফার্স্ট ইন দ্য ফিনটেক অ্যান্ড এডটেক ক্যাটাগরি বাংলাদেশ হিসেবে। সো হোয়াট ইজ ইউর স্টার্টআপ অ্যাবাউট ইন সামারি? তোমার স্টার্টআপটা করে কি, কি সার্ভিস দেয় বা কি প্রোডাক্ট? ভাইয়া আমার স্টার্টআপ ইজ কল্ড ইনভেস্টার, যেটা টার্গেট হচ্ছে টু প্রোভাইড অ্যাক্সেস টু financial literacy, learning, and financial opportunities. That is the main goal. এবং আমাদের যেটা টার্গেট হচ্ছে যে এআই কে আমরা কিভাবে ক্যাপিটালাইজ করতে পারি, বিকজ আমাদের দেশে ধরেন বাংলাদেশ বা ওই ধরনের এমার্জিং কান্ট্রিজে আমাদের এডুকেশন সিস্টেম ইজ নট মানে আপ টু দ্য মার্ক, যেখানে আমরা জেনারেল এডুকেশন সবাইকে, একটা বেসিক এডুকেশন সবাইকে দিতে পারবো। যখন আমি স্টাডি করি তখন দেখলাম যে আসলে ক্যাপিটাল মার্কেটের একটা বড় জিনিস যেটা আমাদের দেশে ল্যাকিং, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি। যে কারণে আমাদের দেশের মানুষজন অনেক সময় অনেক ফাইন্যান্সিয়াল স্ক্যামে পড়ে যায়, কুইক মানি স্কিমে পড়ে যাচ্ছে। সো আমার মনে হচ্ছে যে এটা একটা বড় মানে ভ্যাকিউম, যেখানে আমি টার্গেট করতে পারি, যেটা আমি চেষ্টা করতে পারি যেখানে ইমপ্রুভ করার জন্য।
তো সেটাই আমি ওখান থেকে স্টার্ট হয়। তো ওখান থেকে যখন আমি স্টার্ট করতে থাকি আমার বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করতে হয় ইনিশিয়ালি, যে এখানে বাংলাদেশের কিভাবে আমি বাংলাদেশকে এটা দিতে পারি। তখন আমার মনে হচ্ছে যে একটা ছেলে যে ধরেন সিলেটে আছে বা কক্সবাজার আছে, তার তো ওই লেভেল অফ নলেজটা অ্যাক্সেসটা নাই, যেটা ঢাকার বা আমরা যারা ঢাকায় ছিলাম বা আছি থাকতাম তাদের আছে। সো ন্যাচুরালি আমার মনে হচ্ছে যে এখানে আমি এআই কে, তখন এআই একটা বুম হওয়া শুরু হয়েছে, তখন আমার মনে হচ্ছে যে আমরা যদি এআই কে ইউজ করতে পারি তখন আমরা একটা স্ট্যান্ডার্ড ফ্রি এডুকেশন দিতে পারবো, যে এনি ওয়ান, যে কোনো কেউ, যে কোনো ছেলে বা মেয়ে শিখতে পারবে যে কোনো জায়গা থেকে, এবং বেসিক এডুকেশনটা পাবে। এবং তারপরে আমাদের টার্গেট হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে অপরচুনিটিস দেওয়া, যে ঠিক আছে তুমি এখন ইউ হ্যাভ লার্ন, তুমি শিখেছো কিছু জিনিস, এখন এটাকে অ্যাপ্লাই করার একটা অপরচুনিটি। তো বেসিক্যালি ওখান থেকে আমাদের টার্গেট হয়। সো আমরা ইনিশিয়ালি একটা এডটেক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছি ফাইন্যান্সিয়াল লিটারেসি বিল্ডিং এ, যেখানে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল লিটারেসি রেট ইজ 28%, আর ওয়ার্ল্ডের অ্যাভারেজ ইজ অ্যারাউন্ড 33%, আমেরিকাতে অ্যারাউন্ড 54%, 55%। তো আমাদের একটা হিউজ ল্যাক আছে এখানে, যেটা আমি অ্যাড্রেস করার চেষ্টা করছি উইথ ইনভেস্টার। ধরো আমি একটা রাজশাহীর একটা ছোট উদ্যোক্তা, সো হাউ ডাজ ইউর প্রোডাক্ট হেল্প মি? জি, সো ভাইয়া যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে আমরা আমাদের এআই কে আমরা ওভাবে ট্রেন করেছি যে এটা আমাদের দেশের প্রেক্ষাপট এবং আমাদের দেশের ডেটা বা আমাদের দেশের ক্যাপিটাল মার্কেট বা ইনভেস্টমেন্ট ডেটার উপর তারা স্পেশালাইজ। তো যেটা হলো যে আপনি যদি ওখানে রাজশাহী বা যে কোনো জায়গার উদ্যোক্তা হন, আপনি যদি শিখতে চান, আপনি ইনিশিয়াল ফ্রি লার্নিংটা আমাদের প্ল্যাটফর্মে পাবেন। আপনি লগ ইন করে আপনার জিমেল বা যে কোনো আপনার ইমেল দিয়ে লগ ইন করে আপনি কিন্তু শেখা শুরু করে দিতে পারবেন। আমাদের ওই চ্যাট বট আছে, আমাদের ভয়েস বট আছে, সো যে ধরেন টাইপ করতে পারে না সে কথাও বলতে পারবে, মানে ভয়েস বটের মাধ্যমে সে ইউজ করবে। যদিও আমরা এটা এখনো বেটা টেস্টিং এর ফেজে আছি, বাট আমরা চেষ্টা করছি জিনিসটাকে যত তাড়াতাড়ি রোল আউট, আরো বেশি রোল আউট করতে পারি। এবং আমরা যেটা চেষ্টা করছি অ্যাট দ্য সেম টাইম, আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি একটা লার্নিং সেন্টার আছে, ইনভেস্টার ইউনিভার্সিটি বলি যেটাকে, সেখানে আমরা অনেক ফ্রি রিসোর্সেস দেওয়ার চেষ্টা করেছি ফোকাসড অন ফাইন্যান্সিয়াল লিটারেসি। যে ধরেন ফেমাস ফাইন্যান্সিয়াল ইনভেস্টিং বুকস যেগুলো ওয়ারেন বাফেটের উপর, বা ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিস, কিভাবে বেসিক একটা ইনভেস্টমেন্ট, আমার হাতে ধরেন 10 লাখ টাকা আছে বা 5 লাখ টাকা আছে, কিভাবে আমি এটাকে শুরু করতে পারি। আমরা ইংলিশে দিয়েছি মেইনলি, বিকজ আমাদের জেনজি মিলেনিয়ালস এদেরকে একটা টার্গেট, বাট আমরা এখন এটা বাংলায়ও দেওয়া শুরু করছি, সো বাংলাতেও যাতে তারা শিখতে পারে। সো মেইন আলটিমেট টার্গেট হবে ইংলিশ এন্ড বাংলা, আমাদের যে দুটোই থাকবে, এবং তারা যাতে শিখতে পারে। এবং বেসিক এডুকেশনটা তারা যদি একবার পেয়ে যায়, আমার মনে হয় তারা এই মিস্টেক গুলা থেকে বিরত থাকবে, যে ভুলগুলা করা যেটা আমরা অনেক সময় করি, যে না বুঝে অনেক আমাদের টাকাটা ইনভেস্ট করে ফেলি, বা মানে পুরোপুরি রিসার্চ করার যে টুলটা সেটা আমাদের হাতে থাকে না। তো সেটা আমরা দেওয়ার চেষ্টা। How much fund did you raise so far? সো ভাইয়া আমরা যেটা করেছি, আমরা নন ডাইলিউটিভ গ্র্যান্টস পেয়েছি সো ফার। সো যেটা হচ্ছে যে আমরা মাইক্রোসফট ফর স্টার্টআপস এর পার্ট, which has অ্যাকসেপ্টেন্স রেট যেটা at 1 to 3% এরকম। Right. ওখানে মাইক্রোসফট আমাদেরকে প্রায় অ্যারাউন্ড 100K USD যেটা বলে, সেটার একটা বড় ক্রেডিট দিয়েছে, যে আমরা আমাদের প্ল্যাটফর্মটা বিল্ড করছি মাইক্রোসফটের। Fantastic. সেকেন্ড যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে, আমি ড্রেপার ইউনিভার্সিটি আই এম অ্যান এন্টারপ্রেনার ইন রেসিডেন্স, যেটা আমাকে সিন্স আমাদের টিম গতবার জিতেছে, আমাকে ফ্রি মেন্টরশিপ, ফ্রি অ্যাকোমোডেশন অ্যান্ড লিভিং, অ্যাক্সেস টু অফিস স্পেস। ইনফ্যাক্ট আমি এখন ড্রেপারেরই একটা স্টুডিওতে আছি, সো ওই ফ্যাসিলিটি গুলা আমি পেয়েছি, এবং উইচ ইজ ওয়ার্থ কোয়াইট আ লট। আপনি যদি ওভাবে যে ইউএস এর স্পেশালি সিলিকন ভ্যালিতে থাকার যে ভ্যালুটা অনেক বেশি। থার্ড যেটা হয়েছে, ন্যাসড্যাকের প্রোগ্রামের ভ্যালু ইজ অ্যারাউন্ড $200K, $2 লাখ মতন। সো আমরা যেটা পেয়েছি যে প্রত্যেকটা জিনিস অনেকটা গ্র্যান্টের মতন। এর মাঝখানে ভাইয়া জানুয়ারিতে আমি হার্ভার্ড বিজনেস স্কুলে আই গট স্কলারশিপ ফর আ ভেরি স্মল কোর্স, একটা ছোট কোর্সে, সেখানে অ্যারাউন্ড $15,000 এর মতন স্কলারশিপ। সব মিলে ক্লোজ টু লাইক $3 লাখ বা এরকম একটা পেয়েছি। প্লাস আমাদের সিন্স আমরা রোল আউট করছি, আমাদের আরেকটু ট্র্যাকশন দরকার। আমাদের অনেকগুলো ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আমাদের অন দ্য লিস্ট আছে, তাদের সাথে আমাদের কমিউনিকেশন হচ্ছে, হু আর ইন্টারেস্টেড ইন দিস, যে আমরা ওয়ান্স আমরা বাংলাদেশের মার্কেটটাকে আরেকটু ক্যাপচার করতে পারি বা আরেকটু শো করতে পারি যে আমাদের একটা ট্র্যাকশন বিল্ড হচ্ছে। সো ওই স্টেজে, আর্লি স্টেজ করবো আমরা, প্রি সিড। সো তোমার এক্সপিরিয়েন্সে ধরো বাংলাদেশের অনেক স্টার্টআপ তো ফান্ড রেজ করতে অথবা কোনো একটা মানে মেজর প্রেস্টিজিয়াস কোহর্টে জয়েন করতে পারে না, অনেকে অ্যাপ্লাইও করে না। এবং সেই জায়গা থেকে তোমার একটা তো হচ্ছে কি অ্যাপ্লাই করা, তারপর হচ্ছে কি অ্যাপ্লিকেশন কি ইয়ে হবে কিনা, অ্যাকসেপ্টেড হবে কিনা। বাংলাদেশে কিন্তু এখনো স্টার্টআপরা অ্যাপ্লাই করে না। সো
তোমার কাছে কি মনে হয় যে তুমি কোন জিনিসটা খুব আর্লি বুঝতে পারছো অ্যাজ আ এন্টারপ্রেনার, যেটা তোমাকে হেল্প করছে, যেটা বাংলাদেশের বেশিরভাগ স্টার্টআপ এন্টারপ্রেনাররা বুঝতে পারে না, যারা এই স্পেসে চিন্তা করতেছে বা কাজ করার চেষ্টা করতেছে? হ্যাঁ, এগেন আমি যেটা বলবো যে আমার এখানে মাইন্ডসেটের একটা বড় ফ্যাক্টর আছে। যে আমাদের দেশে যেটা হয় আনফরচুনেটলি, এটা আসলে ওই আমি এন্টারপ্রেনারদেরকে দোষ দিব না, যেটা হয় যে আমাদের মাইন্ডসেটটা অনেক ডিফারেন্ট। লাইক আমরা চিন্তা করি যে গ্রাজুয়েশনের পরে কিভাবে জব পাওয়া যায়, রাইট? একটা বড় টেলকো বা ব্যাংক, এরকম কিছু। আমি কিন্তু ভেরি ডিফারেন্ট। আমার ছোটবেলা থেকে আমার কিছু ফ্রিডম ছিল টু চুজ যে আমি কোনটা করতে চাই। আমার মা স্পেশালি ওয়াজ ভেরি সাপোর্ট। তো আমি যেমন বের হই, আমি ইনস্টেড অফ গোয়িং ফর ট্রেডিশনাল, আমি বিবিএ করেছি নর্থ সাউথ থেকে, কিন্তু আমি কিন্তু স্টার্ট করেছি ইন্টার্নশিপ অ্যাট গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ইটস আ যদিও একটা ব্যাংক, বাট ইটস আ নোবেল প্রাইজ উইনিং অর্গানাইজেশন এবং ডিফারেন্ট ওটার মেকানিজম। সো আমি ওখানে করেছি। এরপরে আমি যেমন ইউনাইটেড নেশনসে কাজ করেছি, এগেন ডিফারেন্ট। আমার যেটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি জাস্ট যারা রেগুলার যে প্যাথটা ফলো করে সবাই, আমার ওটা মনে হচ্ছে যে আমি ফলো করতে চাই না। আমার মনে হচ্ছে যে আই ক্যান স্টার্ট মাই ওন প্যাথ, এবং আমি এক্সপ্লোরেটিভ একটা স্টেটে থাকার চেষ্টা করি সবসময়। যে ঠিক আছে, আমি ট্রাই করি নতুন কিছু। আমার ফেল হলে ইটস ওকে, ইটস আমার জন্য এটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স। মানে আমার ওই মনে হয় যে অনেক সময় আমাদের ফাউন্ডার্সদের বা তাদের প্যারেন্টসদের যে একটা মেন্টালিটি থাকে যে তুমি এটাই করো বিকজ এটাই একমাত্র সিকিউর। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে স্টার্ট আপ করাটা খুবই খুবই চ্যালেঞ্জিং এন্ড ডিফিকাল্ট। তো যেটা বলবো যে ভাইয়া, আমারও সেম। আমি কিন্তু স্টার্ট আপ করতে পারিনি। আমার কিন্তু একটা ডিফারেন্ট ক্যারিয়ার দিয়ে যে দেন নিজের চয়েসে আসতে হয়েছে। সো ওইটা বলবো যে ভাইয়া, ব্যাক অফ দ্য মাইন্ড যদি স্টার্ট আপ ফাউন্ডার্সদের এক্সট্রিমলি চ্যালেঞ্জিং, স্পেশালি ওয়ার্ল্ডলি ওভারঅল স্টার্ট আপ 10টার মধ্যে 8টাই ফেল করে। খুবই খুবই চ্যালেঞ্জিং, মানে অনেক, ইট ইজ নট ফর এভরিওয়ান। এটা সবাই পারবেও না, সবার জন্য করা উচিত না। খুবই স্ট্রেসফুল। এটা আমি বলবো যে একটা ওয়ার্ড যদি আমি ডিসক্রাইব করি, আপনার অনেক হাই লেভেল অফ পারসিস্টেন্স লাগবে, যেটা মোস্ট অফ দ্য পিপল এর হবে না এই জিনিসটা করা, এবং করা উচিত না মেবি। তো এই এই জিনিসটা যদি ভাইয়া থাকে, তাহলে আমার মনে হয় পারসু করা উচিত। এবং অনেক ফেইলিয়ার্স আসবে, ওই ফেইলিয়ারটাকে বেসিক্যালি হজম করতে হবে। সো তোমার স্টার্টআপের মানে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ আর মানে এক্সপেক্টিং টু হ্যাপেন ইন নেক্সট 3 to 5 years, মানে অপটিমিস্টিক জি ইয়েতে লেন্সে? জি ভাই, আমার অপটিমিস্টিক ভিউ হচ্ছে আমরা নাম্বার ওয়ান বাংলাদেশের ফাইন্যান্সিয়াল লিটারেসিতে একটা ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করবো। যে আমাদের নেক্সট জেনারেশন যারা যারা অলরেডি একটা এজে চলে গেছে 50+, তারা অ্যাকচুয়ালি আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে নেক্সট নিউ জেনারেশন, যে তারা যাতে শিখতে পারে। এখন তাদের কাছে নাম্বার ওয়ান হচ্ছে আমরা ফ্রি এডুকেশনটা পৌঁছানোর চেষ্টা করছি, স্পেশালি ফাইন্যান্সিয়াল এডুকেশন, ফাইন্যান্সিয়াল লিটারেসি এডুকেশন। এটা যখন আমরা ফ্রি প্রোভাইড করবো, এটার পরে আমাদের টার্গেট হচ্ছে আমরা গেমিফাই করার চেষ্টা করছি জিনিসটাকে অনেকটা বলতে, যেটা যে আমরা এআই টুলস ইউজ করা শুরু করেছি, অনেকটা ফান স্টোরি মোডে যাওয়ার চেষ্টা করছি। যে ঠিক আছে, ওয়ারেন বাফেট কি করেছে, স্টিভ জবস কিভাবে করেছে, বা আইজাক নিউটন কিভাবে স্টক মার্কেটে অনেকগুলো টাকা হয়ে গেছে, ইনস্পাইট অফ বিং লাইক এ সুপার হাই লেভেল জিনিয়াস, সেও কিন্তু স্টক মার্কেটে টাকা আছে। ফান স্টোরিজ আমরা চেষ্টা করছি ইনিশিয়ালি কিছু কিউরিওসিটি বিল্ড করতে আমাদের নেক্সট জেনারেশন। তারপর যেটা করবো আমরা, যে তাদেরকে দেন আমরা প্ল্যাটফর্ম দিব, যে তারা যাতে এই প্ল্যাটফর্মে তারা স্লোলি আমাদের দেশে যে বিভিন্ন অ্যাসেট ক্লাসেস আছে, আমাদের স্টক মার্কেট এক্সট্রিমলি ডিফিকাল্ট একটা সিচুয়েশন আছে বেশ অনেক বছর। তো শুধু স্টক না, আমরা যেমন স্টকসে ইনভেস্ট করতে পারে চাইলে, সে চাইলে এফডিআর এর ব্যাপারে জানতে পারে, সে চাইলে অন্যান্য অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের যে অপশনস গুলো আছে সেখানে করতে পারে। এবং ফিউচারে আমি যখন ঢাকায় ছিলাম, আমি কথা বলেছিলাম স্টক মার্কেট, তারা কিছু ইটিএফস, এই ধরনের অল্টারনেটিভ কিছু ইনভেস্টমেন্ট টুলস তারা দিতে চাচ্ছে। এবং ধরেন রিটস দিতে যাচ্ছে, রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, যেটা রিয়েল স্টেট এক্সপোজার দিবে। তো ওই জিনিসগুলো যাতে ইনভেস্ট করা শিখতে পারে। এবং আইডিয়াটা হচ্ছে ভাইয়া, যে লং টার্ম ইনভেস্টমেন্ট রাদার দেন শর্ট টার্ম, যে মিনিমাম 3 to 5 ইয়ার্স একটা টার্গেট, হোপফুলি 10 ইয়ার্স। But how does your startup make money out of মানে So, revenue model কি? হ্যাঁ, তো ভাইয়া আমাদের স্টার্টআপ যেভাবে কাজ করবে সেটা হচ্ছে, আমাদের এডুকেশন পার্টটা যখন ফ্রি হবে, আমরা যে ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মটা দিচ্ছি সেখানে উই উইল বি মেকিং মানি। যে যখন একজন, ধরেন আপনি আমার কাস্টমার, আপনি আসলেন, আপনি ইনভেস্ট করা স্টার্ট করলেন, উই উইল গেট ইনটু আ সাবস্ক্রিপশন মডেল। আপনাকে একটা সাবস্ক্রিপশন মডেলে আমরা দিব, যে আপনি বেসড অন আপনার রিস্ক অ্যাপাটাইট, এখন আপনার রিস্ক অ্যাপাটাইট আর আমার রিস্ক অ্যাপাটাইট ইজ ডিফারেন্ট, আপনি কোন কোন জায়গায় এক্সপোজার চাচ্ছেন, আপনি কি টাইপের ইনভেস্টার, সেটার উপর একটা সাবস্ক্রিপশন বেসড আপনাকে আমরা চার্জ করা হবে। আরেকটা যেটা চার্জ করা হবে ভাইয়া ইজ
ফাইন্যান্সিয়াল বেসিক এডুকেশনের পর হয়তো আপনি চাবেন যে আমি আরো একটু অ্যাডভান্স লেভেল শিখতে চাচ্ছি, আমি আর একটু টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে চাচ্ছি, আমি প্রাইস টু আর্নিং রেশিও, অল দিস রেশিও এগুলো নিয়ে শিখতে চাচ্ছি, তখন আমরা যেটা করব, আমরা অ্যাডভান্স লেভেল কোর্সের জন্য we have a কোর্সের জন্য একটা চার্জ। So if I understand correctly, you have education and at the same time you are like a AI hedge fund in a small scale. ধরেন ভাইয়া, ভেরি সিম্পলি পুট যদি আপনাকে বলি, আপনি রবিনহুডের নাম শুনেছেন এখানে, Right. we are kind of an AI version of Robinhood, but আমাদের more target is financial literacy, যে financial literacy then মানুষদেরকে নিয়ে আসা, বিকজ ইনিশিয়ালি যদি আমরা জাস্ট একটা প্ল্যাটফর্ম দিয়ে দিই ইনভেস্ট করার জন্য, I understand. ভুল No, করবে। I understand. So the education part is also education awareness is also a funnel aspect of it. জি, And then যেমন আমাদের লাইভ স্ট্রিমিং ক্ষেত্রে আমরা যত ভিডিও বানাই সেই ভিডিওগুলো এডুকেশন এট দ্য সেম টাইম দে আর ফানেল, হ্যাঁ, বোথ। So that makes sense. I'm বোঝার চেষ্টা করতেছি যে so it's the business comes down to a mutual fund or a hedge fund model. So people you have a sort of a certain charge because you are sort of কি বলবো মেইনটেইনিং the money. আমাদের আরেকটা অ্যাঙ্গেল আছে, সেটা আমরা রিসেন্টলি স্টার্ট করেছি, কাইন্ড অফ লাইক এন এডিশন। সেটা হচ্ছে আমরা দেখলাম যে আমাদের হিউজ অপরচুনিটি আছে অন দ্য রেমিটেন্স মার্কেট। যেমন বাংলাদেশ, আমি যদি ইউএস থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাই, আমার অনেকগুলা লাইক ট্রেডিশনাল চ্যানেলের থ্রুতে যেতে হবে, বাট ইফ ইউ ক্যান ইউজ ব্লকচেইন টেকনোলজি, সেটা যদি ইউজ করি আমরা, তাহলে আমরা অনেক কম রেটে বাংলাদেশে আমাদের যে ডায়াসপোরা আছে, স্পেশালি মিডল ইস্টে যারা থাকে, যে ভাইরা থাকে, তারা যখন টাকা পাঠাতে পারে, তারা যাতে ইজিলি টাকা পাঠাতে পারে, তো সেই টাকাটা তাদের আমরা দুটো অপশন দেওয়ার চেষ্টা করবো তাদেরকে। একটা হচ্ছে তারা ওই টাকাটা অবশ্যই তাদের ফ্যামিলিতে পাঠাতে পারবে আমাদের ওয়ালেটের মাধ্যমে। সেকেন্ডলি, তারা চাইলে ইনভেস্ট করতে পারবে এই টাকাটা, এবং এটার জন্যই একটা এডুকেশন থাকাটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য, যে এবং যে তারা যাতে বুঝে যে ঠিক আছে, আমার কাছে এখন সাপোজ $10,000 অ্যামাউন্টের টাকা আছে, আমি টাকাটা $8,000 বা $9,000 পাঠিয়ে দিলাম, বাট 1,000 আমার কাছে সেভিং হচ্ছে থ্রু দিস প্ল্যাটফর্ম, এই টাকাটা আমি চাইলে ইনভেস্ট করতে পারি। তো ওই দুইটা ফানেল আমরা দেওয়ার চেষ্টা করছি। টাকা পাঠানোর ক্ষেত্রে তো অন্যান্য মিডিয়াম এখন আছে, বিকাশ, ট্যাপ সেন্ড, সো সেই জায়গায় তারা ব্লকচেইন ইউজ করে না, সেটা সেই জায়গাটায় ডেফিনেটলি আপনাদের একটা এজ আছে। সো ইফ আই এম লেটস সে আ ডেভিলস অ্যাডভোকেট, হ্যাঁ, সো ইফ আই ট্রাই টু মানে আস্ক টু ক্রিটিক্যাল কোয়েশ্চেন, নাম্বার ওয়ান হচ্ছে কি যে নর্মালি তো আমাদের ইনভেস্টাররা মানে গ্লোবাল ইনভেস্টাররা ইন মাই লিমিটেড নলেজ, তারা আসলে বাংলাদেশ মার্কেট নিয়ে খুব একটা এক্সাইটেড না, হ্যাঁ। তো ওভারঅল বাংলাদেশের মার্কেট রেগুলেশন কিভাবে এক্সিট করবে এন্ড অল অফ দ্যাট, তারা খুব একটা এক্সাইটেড না। এন্ড আপনার স্টার্টআপটা এখন পর্যন্ত মোস্টলি বাংলাদেশকে নিয়ে চিন্তা করে। তো সেই জায়গায় হাউ ডু ইউ সর্ট অফ ওভারকাম দ্যাট চ্যালেঞ্জ, এক নম্বর। দুই নম্বর সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশে তো ইটিএফ নাই, হ্যাঁ। এখন ইটিএফ ছাড়া ইভেন মানে অনেস্টলি বলতে গেলে ব্ল্যাক রকও ইটিএফ বানাইতে হয়েছে, মানে বিকজ ইফ ইউ সি দ্য মডেল, সবকিছুতে দিনের শেষে ইটিএফ, গোল্ডের ইটিএফ, রিয়েল এস্টেট ইটিএফ, তা না হইলে আসলে একটা মানে হেজ ফান্ড বা মিউচুয়াল ফান্ড একটা সর্ট অফ এত বড় একটা এম্পায়ার কিভাবে হবে। সো মানে ডেফিনেটলি আপনার একটা ইটিএফ দরকার প্রত্যেকটা, এবং আমাদের দেশে যদিও ইটিএফ নিয়ে বলতেছে গত 3 বছর ধরে, বাট এটা আসলে মানে ক্রেজি, আমাদের রেগুলেশন এত স্লাগিশ, এবং একটা জিনিস যেটা হওয়াটা অবভিয়াস, যেমন পেপ্যাল এখন আসেনি আমাদের দেশে, জাস্ট অ্যাজ এ কি বলবো স্যাড রিয়ালিটি আর কি। এখনো বাংলাদেশে গোল্ড ইটিএফ নাই, মানে যেগুলো খুব বেসিক জিনিস সেগুলো বাংলাদেশে এখনো আনফরচুনেটলি নাই। সো মানে aren't you somewhat ahead of the curve, মানে যেটা ক্যান বার্ন আ লট অফ ক্যাশ ফর ইউ, বিকজ দিনের শেষে যদি ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো না থাকে, হ্যাঁ, এখন তোমার স্টার্টআপটা যদি কুয়ালালামপুরের জন্য হইতো, দেন আমি বুঝতে পারতাম এখানে সব ইটিএফ বাড়ানো, অ্যাজ এন এক্সাম্পল। তো হাউ ডু ইউ সর্ট অফ ওভারকাম দিস টু চ্যালেঞ্জেস? জি ভাই, সো আপনি মানে এক্স্যাক্টলি আমার মাইন্ডের কথাটাই বলেছেন, যেটা আমার মাথায় ছিল। আমি ইনিশিয়ালি খুব পজিটিভ ছিলাম যখন এই কথাগুলো হচ্ছিল, তো তখন আমার মনে হচ্ছে যে ঠিক আছে, আমরা রেডি করতে থাকি, আমরা রেডি হতে হতে তো লঞ্চ হয়েই যাবে, মানে অ্যাটলিস্ট লঞ্চ হবে, তখন আমরা এটা অফার করব। আমাদের ধরেন আমার যেটা একটা বড় টার্গেট ছিল যে আমেরিকান অডিয়েন্স বা বাইরের অডিয়েন্সকে আমাদের দেশকে একটা অ্যাট্রাকটিভ হিসেবে, ডেস্টিনেশন হিসেবে দেখানো, যে ঠিক আছে, ভেরি হাই এমার্জিং ইকোনমি, হাই গ্রোথ রেট, হাই জিডিপি রেট, তো ওই জিনিসগুলো দেখি আমরা যাতে এখান থেকে বা বিদেশ থেকে ইনভেস্টমেন্ট নিতে পারি আমাদের দেশে। আনফরচুনেটলি আমাদের দেশে কয়েকটা ঘটনা মানে যেটা ঘটেছে লাস্ট গত বছর থেকে বা তার আগের থেকেও, আমাদের যে এনভায়রনমেন্ট সেটা
হয়ে ওঠে নাই। সো যেই কারণে আমাদের এই যে টার্গেটটা ছিল যে আমাদের বাংলাদেশি ইনভেস্টমেন্ট নিয়ে যাওয়ার, সেটা আলটিমেটলি যেটা বললাম যে আমার ওয়ান অফ দ্য ফেলিয়ার, যেটা আমি করতে পারছি না বিকজ আমাদের ওই ইকোসিস্টেমটাই নেই সাপোর্ট করার জন্য। তো আমি স্টিল হোপ করছি, আমি ট্রাই করছি ইভেন এখনো এখান থেকে বসে বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলেন, বিডা বলেন, স্টক এক্সচেঞ্জ বলেন, এদের সাথে কমিউনিকেট করার যে আপনারা যদি একটু হেল্প করেন আমাদেরকে, বা একটা প্ল্যাটফর্ম বা একটা একটা মানে একটা লেজিসলেশন দেন যেটা দিয়ে আমরা কাজ করতে পারি, ইট উড বি ভেরি হেল্পফুল। বাট এগেন আমাদের দেশের প্রায়োরিটি আসলে অন্য অন্য জিনিস এখন রাইট নাও, যেমন অন্যান্য পলিটিক্যাল প্রায়োরিটিস আছে। সো এটা ইজ মানে এটা প্রায়োরিটিতেই নেই আনফরচুনেটলি। বা নাই, আমি জানি নাই। তো আমি যেটা বললাম যে ভাইয়া এই যে এই জিনিসটা এখন জাস্ট আমাদের স্টল হয়ে থাকার ছাড়া আর কোনো ওয়ে নেই। আরেকটা আমার যেটা টার্গেট ছিল যে আমাদের দেশের অডিয়েন্সকে ইউএস মার্কেট এক্সপোজার দাও, সিন্স আমরা এখানেই বানাচ্ছি সবকিছু। তো যেমন আপনি যদি চান আপনি যাতে ন্যাসড্যাকের স্টকে ইনভেস্ট করতে পারেন, একটা লিমিট দিয়ে দিল গভর্নমেন্ট, যেমন আরএফসি, S&P 500 এ, হ্যাঁ হ্যাঁ একটা লিমিট দিয়ে দিল আপনাকে যে ঠিক আছে $10,000 বেশি ইনভেস্ট করতে পারবেন না, আপনি একটা ভেরিফিকেশনের মাধ্যমে যাবেন, আপনি ভেরিফাইড হইলেন, আপনি ট্যাক্স পেয়ার, সবকিছু হইলো, দেন আপনি যাতে এই মার্কেটে আসেন। তো আপনি চিন্তা করেন ভাইয়া হাউ এক্সাইটিং ক্যান ইট বি যদি আপনাকে আপনাদের বাংলাদেশে যাদের একটা এডুকেশন লেভেল আছে তারা যদি এই মার্কেট এক্সপোজার পায় লিগালি। এগেন অ্যানাদার মানে বিউরোক্রেটিক একটা হার্ডেলের মধ্যে পড়ে আছি, যেটা কারণে মানে ট্রাই করছি স্টিল, এবং আমি স্টিল হোপফুল যে মেবি আপনাদের মতন মানুষ বা আরো মানুষ যাদের অনেক সোশ্যাল মিডিয়াতে তাদের আছে, তারা যদি কানেকশনের মাধ্যমে এভাবে হোক একটা সোশ্যাল মুভমেন্টের মাধ্যমে আমরা এটা করতে পারি, বিকজ আদারওয়াইজ গভর্নমেন্টের লেভেলের মানে মিড লেভেলের লোকজন এটা করবেন, মানে ওরা এনাফ কেয়ারই করে না এটা নিয়ে। সো না, এটা খুবই স্যাড। মানে বাংলাদেশে অনেক কি বলবো, মানে খুব সিম্পল বেসিক রেগুলেশন যেটাতে কোনো পলিটিক্যাল প্রবলেম স্ট্রাগল নাই, এবং যেগুলা করলে দেশের ভালো হবে, খারাপ হওয়ার কোনো উপায় বা কারণও নাই। সো ইফ ইউ সিম্পলি ইমাজিনেট এখনো যে দের ইজ আ কান্ট্রি নেম বাংলাদেশ, যেখানে 18 কোটি মানুষ আছে, যেখানে আপনার যেটা জিডিপি হচ্ছে $350 বিলিয়ন USD, which means we are a good economy size. $350 বিলিয়ন ফেলে দেওয়ার মতো জিনিস না। যেখানে আমাদের ছেলে মানুষ পৃথিবীর সব জায়গায় ছড়ায় আছে, সেইখানে আমাদের দেশের মানুষ একটা দিনে $300 বেশি খরচ করতে পারবে না। আমেরিকাতে একটা 5 স্টার হোটেলের এক রাতের ভাড়া তো $300 বেশি, একটা এক্সাম্পল দিচ্ছি। তো তাহলে আপনি তো আসলে মানুষকে হুন্ডি করতে উৎসাহিত করতেছেন প্র্যাকটিক্যালি, তাহলে আপনি পুরোটাই লস হইল। সো ওয়াই উড ইউ ইভেন ডু দ্যাট? ওয়ার ইজ দ্যাট $300 কাম ফ্রম? মানে $300 কেন এটা 3,000 না, কেন এটা লেটস সে 30,000 না? ওয়ার ডিড ইউ কাম? মানে এই জায়গাগুলো খুবই আমাদের দেশের রেগুলেশন খুবই ডিসঅ্যাপয়েন্টিং। লাইক যে, এবং এটা কিন্তু এমন না যেখানে কোনো পলিটিক্যাল ফ্যাক্টর আছে, আমরা কোনো এই পক্ষ ওই পক্ষ, এই দল ওই দল, এখানে কোনো দল করার কিছু নাই। ইটস মোর লাইক কমন সেন্স। তুমি দেশের ভালো চাবা না কেন? স্পেশালি পলিটিক্যাল পার্টির আরো বেশি চাওয়া উচিত, কারণ সে যদি দেশের খুব সিম্পল কিছু ভালো কিছু করতে পারে তার ভোট ব্যাক বাড়ে। ইটস স্যাড, বাট কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে তোমার কাছে কি মনে হয় যে আমাদের স্টার্ট আপ অন্টারপ্রেনারদের কি শেখা উচিত? কোন জিনিসগুলো, ধরো এই যে তুমি কোহর্ট গুলোতে গেলা, তুমি ড্রেপারে গেলা, তুমি একটা এক্সেস পাইলা, নেটওয়ার্ক পাইলা, what they must understand very quickly about this startup ecosystem? হ্যাঁ, নাম্বার ওয়ান যেটা হয় যে সিলিকন ভ্যালির জন্য যেটা খুব ইউনিক, এটা হচ্ছে যে এখানে যে কোনো কেউ যে কোনো জায়গা থেকে এসে ফ্রিডমটা পাবে যে কোনো কিছু ট্রাই করার জন্য। এখন ওই জিনিসটা মোস্ট লাইকলি ফেল করবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, কিন্তু সে অ্যাটলিস্ট ট্রাই করতে পারবে তার আইডিয়াটা। সো ইকোসিস্টেমটা ওভাবে বিল্ড করা, আমাদের যেটা চেষ্টা করতে হবে যে একটা ইকোসিস্টেম বিল্ড করতে, এবং এটা গভর্নমেন্ট সাইড থেকে পসিবল না। গভর্নমেন্ট হয়তো ল করতে পারে, বাট গভর্নমেন্টের কাজ হওয়া উচিত যে লটা করে সাইডে থাকা, বিকজ যারা ইকোসিস্টেম বিল্ডার তাদেরকে কাজ করতে দিতে হবে। যেমন আমি ভাইয়া আই এম দ্য ডিরেক্টর অফ স্টার্টআপ গ্রাইন্ড। স্টার্টআপ গ্রাইন্ড নামে একটা অর্গানাইজেশন, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্টার্টআপ কমিউনিটি বেসড ইন প্যালো আলটো, এখানেই সিলিকন ভ্যালি। আমি বাংলাদেশ ঢাকার চ্যাপ্টার ডিরেক্টর। তো আমরা ওখান থেকে যেটা চেষ্টা করেছি, আমি বুঝতে পেরেছিলাম যে এটা খুব ডিফিকাল্ট একটা কাজ হবে, যে মানে এখানে করা, বাট স্টিল যেটা করেছি আমি ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপে গেছি, ধরেন নর্থ সাউথের সাথে, এখন আমরা আইবির সাথে বা আরো কয়েকটা ইউনিভার্সিটির সাথে যাচ্ছি। এখানে অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে, তারা যাতে একটা ইকোসিস্টেম পায়, এবং আমাদের টার্গেট হচ্ছে এদের এখান থেকে আমরা যারা ভালো ভালো ফাউন্ডার, যারা অ্যাকচুয়ালি কিছু একটা বড় প্রবলেম সলভ, একটা এন্টারপ্রেনারের কাজ কি বেসিক্যালি একটা প্রবলেম সলভ করা ইন দ্য বেস্ট পসিবল ওয়ে ইউজিং টেকনোলজি। বেসিক আমি যেটা বুঝি এটাই। তো এখন ওই এন্টারপ্রেনাররা
বাংলাদেশে অনেক অনেক ট্যালেন্টেড এন্টারপ্রেনার আছে যারা আনফরচুনেটলি চান্স পাচ্ছে না। যেমন আমি দেখলাম কিছুদিন আগে কোন একটা ইউনিভার্সিটির ছেলেরা একটা ইলেকট্রিক কার বানালো, মানে কিছু হলো একটা প্রোটোটাইপ। আরেকজন গ্রামের মনে হয় একটা ছেলে, সে প্লেন বানিয়ে ফেললো। So, আমাদের দেশে অনেক বড় নিউজ হলো, বাট দেন হোয়াট? আমরা কিন্তু তাকে প্রোভাইড করলাম না কোনো সাপোর্ট। সো ওই সাপোর্টটা তাকে আমরা এর পরের স্টেজটা কিভাবে প্রোভাইড করতে পারি সেই জিনিসটা আমাদের তৈরি করতে হবে। এবং আমার মনে হয় একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যদি সবাই মিলে একটা কনসোর্টিয়াম করে, একটা ফান্ড করে, বা একটা ইকোসিস্টেম বিল্ড করে, যে ঠিক আছে তুমি যেখানে থেকেই হোক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক তুমি আসবা, তোমার যদি ট্যালেন্ট থাকে তুমি এসে, তোমাকে বিল্ড করার সেই সুযোগটা দেওয়া হবে, তোমাকে টেকনোলজিটা দেওয়া হবে, তোমাকে কম্পিউটার অ্যাক্সেস, তোমাকে মানে সবকিছু আমরা যাতে প্রোভাইড করতে। তো আমি স্টার্টআপ গ্রাইন্ডের থেকে চেষ্টা করছি এই ইউনিভার্সিটিগুলোর সাথে এই ফাউন্ডারদেরকে গ্যাদার করতে। এবং আমি আমার নেক্সট ইয়ারের আমাদের কনফারেন্স হচ্ছে, বড় একটা কনফারেন্স হয়, ওভার 5,000 পিপল সিলিকন ভ্যালিতে। এবং আমরা ওখানে, আমার অ্যাক্সেস আছে ফ্রি টিকেটস দেওয়া টু আ সার্টেন পয়েন্ট। আমি বলেছি যে যারা এই ফাউন্ডাররা যারা আছে তাদেরকে আমি কনফারেন্সের ফ্রি টিকেটস প্রোভাইড করতে পারি, বাট তাদের একটা লেভেলে থাকতে হবে এবং আসতে হবে এবং তাদের ওভাবে ট্রাই করতে হবে। এবং আমরা তাদেরকে ওয়ান অন ওয়ান মেন্টরশিপ, তাদেরকে বিভিন্ন ইভেন্টস, ঢাকায় ছোট ছোট ইভেন্টস করে তাদেরকে ইনভাইট করা শুরু করেছে। সো ফ্রি টিকেট ফারিহানের কাছ থেকে যেই চাও অ্যাপ্লাই করে ফেলো, ঠিক আছে? বাট প্রবলেম ইজ ভিসা, এটা আরেকটা রিয়ালিটি আমাদের দেশের। ঠিক আছে, আমার ইউএস এর ভিসা আছে 5 বছরের মাল্টিপল এন্ট্রি। যদি আমি অনেক সময় ক্রিটিক্যাল কথা বলি, তো আমাকে একটা টিকিট দিও। তুমি যদি আমাকে একটু বলো যে, আমি তোমাকে এখানে কাট অফ করে দিছি যে এন্টারপ্রেনারদের কোন জিনিসগুলা মানে তুমি বুঝতে পারছো এই এন্টায়ার এতগুলো ট্রেনিং প্রোগ্রাম, মেন্টরশিপ, নেটওয়ার্কিং এ, যে তোমার কাছে মনে হয় যে বাংলাদেশিরা কম বুঝেছো। তুমি এখানে একটা পয়েন্ট বলছো, একটা অপরচুনিটি এন্ড ফ্রি টিকেটস, বাট হোয়াট আর দ্য আদার ফিউ পয়েন্টস দ্যাট ইউ নো, হয় না লাইট বাল্ব মোমেন্ট, যে আচ্ছা না আমি জিনিসটা আগে এতটা বুঝি অ্যাপ্রিশিয়েট করি না, এখন অ্যাপ্রিশিয়েট করছি যখন আমি এই কোহর্ট গুলোতে আছি। আমি বলবো ভাইয়া, এন্টারপ্রেনার যদি হতে চায়, নাম্বার ওয়ান রিয়ালিটিটা ফেস করতে হবে, যে এটা খুবই ডিফিকাল্ট একটা পাথ। এবং আনলেস মানে তার অনেক কনভিকশন আছে, যে সে অনেক, তার বিশ্বাস আছে যে সে সেটা অবশ্যই করবে বা ট্রাই করবে অ্যাটলিস্ট, তার করা উচিত না। আর যখন তার এই বিশ্বাসটা এনাফ স্ট্রং, সেটা ট্রাই করতে হবে এবং ওই মেন্টালিটি নিয়ে ট্রাই করতে হবে যে আমার অনেকগুলো অবস্ট্যাকল ফেস করতে হবে, ওই অবস্ট্যাকলটা আমি কিভাবে আমার কোনো না কোনো ওয়েতে আমার বের করতে হবে, ক্রস করতে হবে। এর জন্য ভাই আমি বলবো আমাকে অনেক কিছু, কয়েকটা জিনিস হেল্প করেছে। নাম্বার ওয়ান হচ্ছে ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস এর দিকে ফোকাস রাখা। এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমরা যদি অনেক স্ট্রেসড আউট থাকি, ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস ভালো না থাকে, এটা কিন্তু আমরা ভালো করতে পারি না। সেকেন্ড যেটা, যে আপনার কিছু বই পড়া উচিত যেটা রিলেটেড টু দিস, যে সেলফ হেল্প বুক যেটা বলে। কুইকলি তুমি তোমার টপ 2টা বই বলো যেটা তোমার কাছে মনে হয় সব বাংলাদেশীদের পড়া উচিত, মানে স্পেশালি যারা বলবো যে টপ 2টা বই যদি বলি, থিঙ্ক এন্ড গ্রো রিচ, নেপোলিয়ন হিল। এই বইটা লাইফ একটা বই, যদি কেউ পড়ে এটা রিয়েল ভ্যালুটা নিতে পারে। এবং এই বইটা আমি অনেকবার পড়েছি, এবং এই বইটা পড়ে আমি এটার ইউটিউব সামারিজ, এটার অডিও বুক সবকিছু আই কভার। এবং এইটা একটা লাইফ চেঞ্জিং বুক, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ একটা বই। একটা সেকেন্ড বই আমার যেটা মনে হচ্ছে খুবই খুবই ভ্যালুয়েবল, সেটা হচ্ছে ওই বইটা ইনভেস্টমেন্টের জন্য, এটা হচ্ছে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর। এই বইটা খুবই এটা আমারই বুঝতে খুবই মানে প্রবলেম হচ্ছে, এখনো আমি মনে হয় ঠিকভাবে বুঝি নাই বইটা। যে বইটা খুবই হেল্পফুল, মানে ইটস এ ভেরি পাওয়ারফুল বুক। হ্যাঁ, এবং এটা লিখেছে বেঞ্জামিন গ্রাহাম, যে ওয়ারেন বাফেটের মেন্টর। তো এটার মধ্যে অনেক কিছু আছে যেটা আপনি শিখতে পারবেন, বাট আমার মনে হয় একবার পড়লে এটা মনে থাকবে না, মানে এটা কয়েকবার পড়ে বা এটার কয়েকটা ভ্যারিয়েশন আপনার সামারি সহ পড়তে হবে। সো আমার মনে হয় এটা ভাইয়া এই দিস টু বুকস, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর এবং থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, মানে তোমার সাথে আমি পুরোপুরি আছি। দিস আর টু বুকস যেটা মানুষের অনেক বোঝা হচ্ছে। দেন আমার কাছে যে মনে হয় যে মানুষজন অনেক সময় যখন তারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে, তারা ইনভেস্টরের লেন্সে যদি তারা তাদের উদ্যোগকে দেখে, তারা অনেক ক্ষেত্রে আরো ভালো উদ্যোক্তা হতে পারে। যে ইনভেস্টর আমার কোম্পানিতে ইনভেস্ট করবে কি চিন্তা করে, এই চিন্তা করে যদি আমি উদ্যোক্তা হয়ে আমার কাজটা করি, দেন আমার কাছে মনে হয় যে তখন অটোমেটিক্যালি প্রোডাক্ট মার্কেট ফিট বলি, টাইমিং বলি, টিম বলি, খরচ বলি, অনেক কিছু হয়ে যায়। অনেক সময় উদ্যোক্তারা তার আইডিয়া এবং ইমোশন নিয়ে অনেক বেশি উত্তেজিত থাকে, যেটা ইনভেস্টরের কাছে ভ্যালু খুব কম। ইনভেস্টর কি হইলে আমার কোম্পানিতে ইনভেস্ট করবে, ওইভাবে করে আমি আমার কোম্পানিটাকে যদি সাজাই,
তখন বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানিটা মানে ডিজাইন থিঙ্কিং এটা অনেক হেল্প করে আর কি। 100% ভাইয়া। যেমন আজকে একটা এক্সাম্পল দিই, আজকেই হয়েছে আমাদের নেক্সট কোহোর্ট, যে আমার যে কোহোর্টে আমি ছিলাম গত বছর, এখন আমাকে ওরা অনেকটা রেখেছে যে টু হেল্প আউট মেন্টর দ্য নিউ কোহোর্ট। তো টিম ড্রেপার উনি নিজে আজকে সেশন নিয়েছে, উনি এক্স্যাক্টলি সিমিলার কথাটাই বলেছে যে তোমার সবার আগে চিন্তা করা হচ্ছে যে তোমার স্টার্ট আপটা তুমি পিচ করো তোমার আশেপাশে কোহোর্টকে, ফ্রেন্ডদেরকে। তুমি 10 সেকেন্ডে বুঝাতে পারো নাকি তোমার আইডিয়াটা? আগে দেখো যে তুমি এতটা ক্লিয়ার যে তুমি 10 সেকেন্ডে বুঝায় ফেলতে পারবা যে তুমি কি করতে চাচ্ছ। সেকেন্ডলি ওদের থেকে তুমি ক্রিটিসিজম নাও যে ওরা কি বলছে, ওরা কেন অ্যাকচুয়ালি করতে ইনভেস্ট, তোমার এটার সাথে সার্ভিসটা নিবে বা ইনভেস্ট করবে অথবা কেন করবে না। তুমি প্রবলেমটাকে আইডেন্টিফাই করো। তুমি যখন এভাবে চিন্তা করবা, এভাবে ক্রিটিক্যালি চিন্তা করবা, তখন তুমি প্রবলেমটা আরো ইজিলি সলভ করতে পারো। এবং অনেক হেভি ফোকাস ভাইয়া এখন এখানে সিলিকন ভ্যালিতে হচ্ছে রোবটিক্স এআই এদিকে আর কি। বাট প্রত্যেকটা স্টার্টআপকে এই উনি কমন একটা অ্যাডভাইস দেয় যে ফোকাস অন দিস, যে তুমি নিজেকে ক্রিটিসাইজ করো যে তুমি যদি ইনভেস্টর হও কেন তুমি ইনভেস্ট করবা বা করবা। ভাইয়া তোমার কাছে আমার লাস্ট কোয়েশ্চেন, দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইনভেস্টররা কি চায় বা কি পছন্দ করে যেটা তোমার কাছে মনে হয় আমাদের স্টার্টআপ ইকোসিস্টেম বুঝে না বা জানে না? রাইট, সবাই তো বলে ফান্ড নাই, গ্রো করতে চাইতে, বাট ইনভেস্টররা কি চায়, কি বুঝে, কি প্রায়োরিটাইজ করে যেটা আমাদের স্টার্টআপ ফাউন্ডাররা করে না? এটা ভাইয়া আমি বলবো যে কঠিন একটা প্রশ্ন অ্যাকচুয়ালি, বিকজ একজন ইনভেস্টার এক এক রকম হয়। সামটাইমস যেটা হয় যে আউট অফ দ্য বক্স থিঙ্কিং নিয়ে আসতে হবে এবং আপনার খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে আপনি কেন, মানে ইন্ডাস্ট্রিতে এভাবে চলছে, আপনি কেন এভাবে চলছেন। আপনার এটা খুব আর্লি স্টেজে প্রুফ করতে হবে, অথবা কাস্টমার গ্যাদার করতে হবে, ট্রাকশন দেখাতে হবে যে আমার এই এই জিনিসটা আমার অলরেডি, আমি প্রুফ অফ কনসেপ্ট যেটা বলে, যে আমি অলরেডি কাস্টমার পেয়েছি, আমি দেখাতে পারছি যে এই জিনিসটা বেটার। এই কেন বেটার, এই জিনিসটা খুব তাড়াতাড়ি প্রুফ করতে হবে। আপনি যদি প্রুফ করতে না পারেন, হয়তো আপনি ইনিশিয়ালি ফান্ডিং পেতে পারেন, বিকজ একটা ট্রেন্ড চলছে। যেমন সাপোজ এখন রোবোটিক্স অনেক কোম্পানি পাচ্ছে বা বায়োটেকে অনেক ইনভেস্টমেন্ট হচ্ছে, বাট সবাই কিন্তু সাকসেসফুল হবে না, তারা ঝরে যাবে। সো অনেক ক্লিয়ারলি যে প্রোডাক্ট যেটা বলে, এটা অনেক ক্লিয়ারলি আপনার কাস্টমার আইডেন্টিফিকেশন করতে হবে, যে ইদার আপনার কাস্টমার লাগবে অথবা আপনার খুব টেকনিক্যাল বা খুব সাইন্টিফিক একটা ইনভেনশন বা ইনোভেশন লেভেলে থাকতে হবে, যেটা ইজ নট অ্যাভেলেবল। যেমন ওপেন এআই যেটা করেছে, একটা নতুন জিনিস এনেছে যেটা আমাদের কাছে অ্যাভেলেবল ছিল না, বাট এখন ধরেন সবার ফোনে আছে, সবাই ইউজ করে। তোমার ইনভেস্টররা তো কখনো কখনো খুব মেগা ইনভেস্টমেন্ট করে, লেটস সে 100 মিলিয়ন 200 মিলিয়ন, এন্ড দেন দেয়ার আর সাম স্মল পকেটস। যেমন আমরা যদি ধরো ওয়াই কম্বিনেটরে দেখি, সামটাইমস দে ইনভেস্ট বিগ এন্ড সামটাইমস দে ইনভেস্ট স্মল। আমাদের বাংলাদেশের কনটেক্সটে বেশিরভাগ স্টার্টআপরা কিন্তু ফান্ড রেজ করতেই চায় হচ্ছে ছোট অ্যামাউন্টে। হ্যাঁ, সো আমাদের কাছে $1 মিলিয়ন ইজ এ বিগ অ্যামাউন্ট, মানে আমাদের দেশের কনটেক্সটে, আমাদের দেশের স্টার্টআপদের কনটেক্সটে। বিকাশ ইজ এ এক্সেপশনালি সাকসেসফুল কেস। আমি যদি বিকাশকে বাদ দিই, দেন তার বাইরে আমি বলবো বিকাশকে আমি বাদ দিই, পাঠাওকে প্রবলেম যদি বাদ দিই, হ্যাঁ শপআপ ইজ আ গ্রেট এক্সাম্পল। রিসেন্টলি জিয়া ভাইয়ের সাথে একটা পডকাস্ট হয়েছে, সো হ্যাঁ দ্যাটস আ এক্সেলেন্ট এক্সাম্পল বিকজ দে হ্যাভ রেজড $350 মিলিয়ন। দ্যাটস আ বিগ নাম্বার। সো বাট বেশিরভাগ স্টার্টআপ আমি বলতেছি যে দে আর নট, বাংলাদেশ থেকে একটা ওপেন এআই আসবে, দ্যাটস প্রবাবলি টু ফার ফেচড। বাট বাংলাদেশ থেকে একটা বিকাশ আসবে, শপআপ আসবে, পাঠাও আসবে, অ্যাবসলিউটলি ওয়াই নট। সো এবং সেগুলো কিন্তু সবসময় রেভলিউশনারি আইডিয়া না। তো সেগুলোতে ইনভেস্ট করার ক্ষেত্রে ইনভেস্টররা কি প্রায়োরিটাইজ করে তোমার আন্ডারস্ট্যান্ডিং এ, আমাদের স্টার্টআপরা ভুল করে? যেমন ভাইয়া আমি বলবো যে আমাদের পার্শ্ববর্তী দেশে যদি দেখেন ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার ইকোসিস্টেমটা এত স্ট্রং যে ওরা ধরেন সিলিকন ভ্যালি থেকেও তারা ফান্ডিং নিতে পারে, তারা তাদের লোকাল ভিসি যেটা বলে, তারা ভিসি ফার্মস আছে, তারাও নিতে পারে। সো আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের এন্টারপ্রেনিয়রদের ট্যালেন্টের অভাব নেই, আমার যেটা মনে হয়, বা চেষ্টারও অভাব নেই সামটাইমস। বাট আনফর্চুনেটলি যেটা হচ্ছে আমাদের এনাফ ইকোসিস্টেমটা তৈরি না, তারা যেটাকে খুব ফাস্ট স্কেল করবে। তো তখন যেটা হয় যে তারা অনেক সময় সিঙ্গাপুর বা অন্যান্য দেশে যে তারা বিভিন্ন অ্যাক্সেলারেটরে যেতে হয় বা তাদের ওভাবে করে করে আসতে হয়। সো আমাদের অলরেডি ওই ইকোসিস্টেমটার একটা ঘাটতি আছে, যেটা আমার মনে হয়, যেটার কারণে এন্টারপ্রেনারদের এটা চ্যালেঞ্জিং। সো এখানে যেটা এন্টারপ্রেনারদের করতে হবে সেটা হচ্ছে মানে যত তাড়াতাড়ি সম্ভব তারা বাইরে এক্সপোজার নিতে হবে তাদের। তো বাংলাদেশে যেহেতু ইকোসিস্টেমটা নাই, কিছু করার নেই। সো বাংলাদেশ থেকে তারা বাইরে হয়ে যত অ্যাক্সেলারেটর তারা অ্যাভেলেবল
যে আমেরিকা আসতে পারবে না সে সিঙ্গাপুরে যাক, আশেপাশে দেশ, ইভেন দুবাই ইজ ভেরি প্রোগ্রেসিভ, ইভেন চায়নাতেও হয়তো বা আছে কিছু সুযোগ। তো যেইখানেই পারুক তাদের স্প্রেড আউট হওয়া উচিত, হয়ে নলেজটা নিয়ে এগেন দে ক্যান অ্যাপ্লাই আমাদের দেশে। সো আমি বলবো যে এখানে ট্রাভেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে তোমার জি থাকা উচিত যে তুমি বিভিন্ন দেশে গিয়ে শিখে আসবে, ঠিক আছে? পাঠাও কিন্তু বা এই ধরনের জিনিসগুলো বেশিরভাগই কিন্তু আপনার অন্য দেশে অলরেডি হয়েছে, যারা দেখেছে এবং দে হ্যাভ ডান রিয়েলি ওয়েল সিমিলারলি। সো ওই জিনিসটা ভাইয়া যে ইউ হ্যাভ টু গো রাইট আউট, টেক দ্য আইডিয়াস। রাইট সো থ্যাংক ইউ ফারিহান তোমার ইনসাইটের জন্য, দে আর ভেরি হেল্পফুল। অ্যান্ড আমি আশা করি যে সর্ট অফ তোমার স্টার্ট আপ একটা ইউনিকর্ন হোক ইনশাল্লাহ। অ্যান্ড এট দ্য সেম টাইম বাংলাদেশে তোমার ইন্সপিরেশনে এবং ইনসাইটে আরো অনেক এন্টারপ্রেনাররা ভালো করুক।